চলো তাহলে শুরু করা যাক। আবারও একটা টপিক নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সেই টপিকটা যেটা তোমরা অর্ধেকে ছেড়ে দিয়েছিলে, এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। কিসের বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। এই যে জল সম্পদ যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, অর্থাৎ ক্লাস 12 জিওগ্রাফি থার্ড সেমিস্টারের যে পার্ট রয়েছে জল সম্পদ, তারই এটা কিন্তু সেকেন্ড পার্ট, তাই না? ফার্স্ট পার্ট তোমরা অলরেডি দেখে ফেলেছো। আর যদি না দেখে থাকো, এই পার্টটা শেষ হওয়ার পর তোমরা কিন্তু ফার্স্ট পার্ট দেখতে ভুলবে না, কেমন? চলো সঙ্গে থাকো। তাহলে আমরা এখন দেখব এর সেকেন্ড পার্ট, তাই না? এই যে সেকেন্ড পার্ট যখনই বলছি আমরা কি দেখব, দেখো এই যে জল সম্পদ যে ব্যবস্থাপনা, অর্থাৎ জলকে আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা ধীরে ধীরে করে দেখব। প্রথমেই দেখি এই যে আমাদের আলোচনাটা কি নিয়ে, না সেচ ব্যবস্থা নিয়ে। তাহলে আমাদের কি বিষয়টা নিয়ে? সেচ ব্যবস্থা বা ইরিগেশন, এটাকে নিয়ে আলোচনা করব। আর কি কি নিয়ে আলোচনা করব? সারফেস রান অফ হারভেস্টিং। তাহলে পরে এই যে চ্যাপ্টারটা দেখছো, এই চ্যাপ্টারটার মধ্যে কি রয়েছে, না আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে সেচ ব্যবস্থাকে নিয়ে। কি ব্যবস্থাকে নিয়ে? সেচ ব্যবস্থা। আচ্ছা, সেচ ব্যবস্থা কাকে বলে তোমরা কি বলতে পারবে? সেচ ব্যবস্থা আর কিছুই নয়, জলটাকে জমা করে রেখে আমরা সেই জলটাকে ব্যবহার করে আমরা যদি কৃষিক্ষেত্রে ব্যবহার করি, তাহলে সেই ব্যবস্থাটাকে বলা হয় সেচ ব্যবস্থা। তাহলে বৃষ্টির জলকে বা অন্যান্য জলকে আমরা যদি রেখে সেটাকে ব্যবহার করি কৃষিক্ষেত্রে, তখনই তাকে বলা হয় সেচ ব্যবস্থা। দেখো আমরা কি করতে পারি? সারফেস রান অফ হারভেস্টিং, অর্থাৎ আমরা যদি বৃষ্টির জলকে বাঁচিয়ে আমরা সেই জলটাকে ব্যবহার করে যদি আমরা সেচ করতে পারি, তখন তাকে বলা হয় কি? সারফেস রান অফ হারভেস্টিং। এছাড়াও যেমন আমরা যদি নদীর জলকেও ব্যবহার করি, তাহলেও তাকে সারফেস রান অফ হারভেস্টিং বলবে। আমরা পুকুরের জলকে যদি ব্যবহার করি, সেটাও তাই, তাই না? এছাড়া রয়েছে দেখো এই যে ইরিগেশন বা সেচ ব্যবস্থা। এই সেচ ব্যবস্থার ধারণা বা প্রয়োজনীয়তা, কেন সেচ ব্যবস্থাটা কেন প্রয়োজন? কারণ গাছের জলের প্রয়োজন, আর গাছকে জল দিতে হলে আমাকে জল ব্যবহার করতে হবে। কিন্তু একটু আগেই আমরা কি দেখলাম? ফার্স্ট পার্টে জলটাকে আমরা কোন জল ব্যবহার করছি? মাটির নিচের জল, গ্রাউন্ড ওয়াটার, যেটা আমরা পানীয় হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে যদি ওই পানীয় জলকে আমরা শুধুমাত্র এই কৃষিকাজে ব্যবহার করি, তাহলে খাবোটা কি? তার জন্য আমাদের সেচ ব্যবস্থাতে এই জলটাকে বাঁচিয়ে রেখে ব্যবহার করাটা খুবই দরকার। এছাড়া রয়েছে, আমরা আলোচনা করব সেচের প্রকারভেদ, প্রথাগত বনাম আধুনিক পদ্ধতি, সেটাকে নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আলোচনা করব টেকসই জল সম্পদ ব্যবস্থা। ঠিক আছে, এগুলোকে নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। চলো দেখি, প্রথমেই দেখি এই যে সারফেস রান অফ হারভেস্টিং, যেটাকে নিয়ে একটু আগে বললাম, সেই পদ্ধতি ও সুবিধাগুলোকে নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, পদ্ধতি কি? বলছে যে ভূমির ওপর দিয়ে প্রবাহিত যে জল, তাকে বলা হয় সারফেস রান অফ। অর্থাৎ এই দেখো, এটা যদি আমরা ছোট নদী ধরি, ঠিক আছে, এটা যদি রিজার্ভায়ার বা একটা পুকুর ধরি, তাহলে আমরা কি করছি? এই যে জলটা, এই জলটাকে আমরা কি বলছি? যে এই যে সারফেস ওয়াটার হারভেস্টিং। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এর সুবিধাটা কি? ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। তাহলে আমরা যদি এই পুকুরের মধ্যে জলটাকে আটকে রেখে দিই, তাহলে কি হবে? ধীরে ধীরে লিচিং প্রসেসের মধ্য দিয়ে জলটা নিচের দিকে চলে যাবে, তাই না? যদি ধীরে ধীরে করে নিচের দিকে চলে যায়, তাহলে আমাদের ভূগর্ভস্থ জলের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। নেক্সটে চলে আসি, এই যে খরা প্রবণ এলাকায় অত্যন্ত উপকারী, যে সমস্ত জায়গায় খুব বেশি পরিমাণে কি করা হয়, না খুব বেশি পরিমাণে যেখানটায় খরা হয়, অর্থাৎ বৃষ্টিপাত কম হয়, সেই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা এভাবে করে জলটাকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সেই জলটা আমরা অনেক কাজে লাগাতে পারবো। ঠিক আছে, কৃষিকাজ হবে।
চলে আসি নেক্সটে, বলছে যে এই যে সারফেস রান অফ হারভেস্টিং এর অসুবিধাও কিছু আছে। কি কি অসুবিধা রয়েছে? প্রাথমিক খরচ অনেক বেশি, আচ্ছা, নিয়মিত রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্সটা অনেকটা বেশি, তাই না? দেখো এই যে বৃষ্টিপাত যখন হচ্ছে সেই জলটাকে যদি আমরা বাঁচিয়ে রাখি, তাহলে আমরা বেসিক্যালি কি করি, একটা ঘর করে ছেড়ে দিই, প্রচুর খরচা হয়ে যায়। কিন্তু সেখানে যদি আমরা এই রকম ভাবে একটা হারভেস্টিং এর করার জন্য, জলটাকে কালেকশন করার জন্য এইভাবে করে পাইপ ব্যবহার করি, ট্যাঙ্কি ব্যবহার করি, তাই না, গ্রাউন্ড ওয়াটারে আমরা স্টোরেজ তৈরি করি, তাহলে খরচাটা, এককালীন খরচা অনেকটাই বেশি, সত্যি অনেকটা বেশি, তাই না? কিন্তু দেখো আমরা যদি একবার করে নিই তাহলে কিন্তু এই জলটা অনেকটাই আমার কাজে লাগবে, তাই না? শহরাঞ্চলে কিন্তু এটা অনেকটাই সুবিধাজনক, শহরাঞ্চলে এটা অনেকটাই সুবিধাজনক। সমস্যা দেখো প্রতিটা বিষয়ে আছে, কিন্তু একবার যদি আমরা সেটা করে নিই তাহলে পরে কিন্তু সারা জীবন আমাদের সেই সুবিধাটা আমরা পেতে পারি সেখান থেকে। দেখো আজকে ভালো করে পড়ে নাও, তাহলে ভবিষ্যতে তোমরা যখন পড়াশুনো করবে বা চাকরির জন্য পরীক্ষা দেবে তখন কিন্তু এগুলোই তোমাদের আজীবন হেল্প করে যাবে, তাই না? চলো নেক্সট দেখি। এখানে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ড্রাই এরিয়া আর একটা হচ্ছে পুরো গ্রিনারিজ এরিয়া। দেখো সেচ ব্যবস্থা, এই সেচ ব্যবস্থার কি না, কৃষিক্ষেত্রে কৃত্রিমভাবে যদি আমরা জল দিই, একটু আগেই বললাম আমি, যদি কৃত্রিমভাবে জল সরবরাহ করি কৃষিক্ষেত্রে তাহলে তাকেই বলছে কি সেচ ব্যবস্থা। আর এই সেচের প্রয়োজনীয়তা কেন? কারণ ভারতে কিন্তু অনিয়মিত বৃষ্টিপাত, সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হয় না, ঠিক আছে? তাই আমাদের জলের প্রয়োজন, কারণ কৃষিকাজ তো করতেই হবে, কিন্তু ভারতে বৃষ্টিপাত তো সব জায়গায় সমানভাবে হয় না, কখনো কম কখনো বেশি, কখনো বৃষ্টিপাত আগে হয় কখনো পরে হয়। তাহলে এই সমস্ত অনিয়মিত বৃষ্টিপাতের জন্য আমাদের জলের প্রয়োজন অনেকটাই বেশি। নেক্সট, শুষ্ক জলবায়ু, যেই সমস্ত জায়গা অনেকটাই শুষ্ক অঞ্চলের মধ্যে পড়ে যায় সেখানে অবশ্যই আমাদের জল বাঁচিয়ে রাখতেই হবে। অধিক ফলন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে আমাদের কিন্তু, অর্থাৎ অধিক ফলন যদি আমাদের ফলাতে হয় তাহলে আমাদের কিন্তু জলটাকে বাঁচিয়ে রাখতেই হবে, তাহলে পরেই আমরা প্রচুর পরিমাণে কৃষিজ ফসল ব্যবহার বা উৎপাদন করতে পারবো। দেখো সেচ সম্পর্কে বলছি, কিন্তু এবারে জানতে হবে আমাদের এই সেচের কতগুলো ভাগ রয়েছে, তাই না? সেচ ব্যবস্থার কতগুলো ভাগ, যেমন একটা ট্র্যাডিশনাল পদ্ধতি রয়েছে প্রথাগত সেচ, আরেকটা পদ্ধতি রয়েছে আধুনিক পদ্ধতি বা মডার্ন টেকনোলজি। আচ্ছা, প্রথাগত সেচটাকে প্রথমে আলোচনা করি, তারপরে চলে আসবো আমরা আধুনিক সেচে। প্রথাগত সেচটা কি? যেমন খালের মাধ্যমে আমরা সেচ করতে পারি, আমরা কূপ ও নলকূপের মাধ্যমে সেচ করতে পারি, বা ট্যাঙ্কের মাধ্যমেও আমরা সেচ করতে পারি। আচ্ছা, খালের মাধ্যমে কি রয়েছে? যেমন আমরা নদী বা বৃষ্টির জলগুলোকে আমরা একটা ছোট্ট মাটিগুলোকে কেটে যদি একটা রাস্তা তৈরি করি তাহলে সেই রাস্তাটিকে কি বলছে? খাল। আর এই খালের মাধ্যমে আমরা জলটাকে চ্যানেলাইজড করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা জলটাকে সেভ করতে পারি। যেমন ধরো পাহাড়ি অঞ্চলে কি করে, খালের মধ্য দিয়ে একটা বড় পুকুরের সঙ্গে কানেক্ট করে দেয়, সেখানে গিয়ে জলটা জমা হয়। কূপ ও নলকূপ, তোমরা এটা দেখেছো, কূপ ও নলকূপ অনেক বাড়িতেই অনেক ডিপ করে পাইপ মাটির ভেতরে প্রবেশ করিয়ে সেখান থেকে জলটাকে বের করা হয়, তখন সেটাকে বলা হয় কূপ। আর নলকূপ তোমরা দেখেছো যে সেখানেও পাইপ মাটির ভেতরে দিয়ে সেখান থেকে জল বের করা হয়, ঠিক আছে? তো কখনো কুয়া খনন করে, কখনো আবার কি এই রকম ভাবে পাইপের মধ্য দিয়েও আমরা কি করতে পারি, গ্রাউন্ড ওয়াটারকে ব্যবহার করি কৃষিক্ষেত্রে, তখন সেটাকে বলছে কূপ ও নলকূপ পদ্ধতি। কূপ কি, যেটা আমরা বাড়িতে ব্যবহার করি এটা কূপ, আর নলকূপ এই যে ছবিটা এখানে দেওয়াই রয়েছে, ঠিক আছে? এরপরে রয়েছে ট্যাঙ্ক সেচ পদ্ধতি। আমরা কি করতে পারি, কোনো একটা বৃষ্টির জল বা বিভিন্নভাবে নদী বা উপরের থেকে একটা জলধারা নেমে আসছে, সেটাকে আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখি, ট্যাঙ্কের মধ্যে সেভ করে রাখি, তখন সেটাকে, বা বৃষ্টির জল ছাদ দিয়ে যখন নেমে আসছে পাইপের এন্ড অংশটা যদি আমরা একটা কূপের সঙ্গে, কুয়ার সঙ্গে কানেক্ট করে দিই, সেই জলটাকে পরবর্তীতে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করলাম, তখনও সেটাকে বলছে ট্যাঙ্ক সেচ পদ্ধতি, ঠিক আছে? চলে আসি আধুনিক পদ্ধতিতে, যেমন স্প্রিংকলার বা ড্রিপ পদ্ধতি। একটু আগে দেখেছি আমি স্প্রিংকলার পদ্ধতি। এই স্প্রিংকলার পদ্ধতি কি, যখন আমরা চা বাগানের মধ্যে
ঝিরিঝিরি করে ফোয়ারার মতো জল সে চা বাগানে দিতে থাকে, সেই ঘটনাটা যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে সেই সেচ পদ্ধতিকে বলা হয় স্প্রিংকলার পদ্ধতি। ঠিক আছে, এরপরে চলে আসি ড্রিপ সেচ পদ্ধতি। তাহলে এরকম একটা পাইপ থাকবে, পাইপের মধ্যে ছোট ছোট ফুটো থাকবে, আর এই ফুটো দিয়ে জল ড্রপে ড্রপে পড়বে। ঠিক আছে, আর এখানেই লাগানো থাকবে একটা গাছ, যেই গাছের গোড়ায় কি বিন্দু বিন্দু করে জল যাবে, অর্থাৎ গাছের প্রয়োজনীয় জলটুকুই সে পাবে, বেশি জল নয়। এই পদ্ধতিতে যদি কোনো কেউ চাষ করে তাহলে তাকে বলা হয় ড্রিপ সেচ পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো সেচ পদ্ধতিকে আমরা কতগুলো ভাগে ভাগ করলাম, আর প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা অলরেডি করে ফেললাম। নিশ্চয়ই তোমরা চ্যাপ্টারগুলো বুঝতে পারছো, খুব ধীরে ধীরে তোমরা কিন্তু শেষের দিকে পৌঁছে যাচ্ছ। চলো দেখি আমাদের প্রথাগত সেচ ও তুলনা এর সঙ্গে যে আধুনিক সেচ, তাদের সঙ্গে আমরা এবারে একটু কম্পেয়ার করব। প্রথমে কম্পেয়ার করি প্রথাগত সেচগুলো। প্রথাগত সেচের মধ্যে কি কি ছিল? খাল সেচ বা ক্যানেলের মাধ্যমে, কূপ বা ওয়েলের মাধ্যমে, এছাড়া রয়েছে আমাদের ট্যাঙ্ক সেচ। তাহলে পরে দেখো এক এক করে দেখি আমরা সুবিধা কি কি হচ্ছে। বৃহৎ অঞ্চলে সেচ সম্ভব, তাহলে খালের মাধ্যমে আমরা কি একটা বড় এলাকাকে খুব তাড়াতাড়ি সেচ করতে পারি। অসুবিধা কি? জলের অপচয় বেশি হয়, জলাবদ্ধতা সৃষ্টি হয়, তাহলে জলের অনেক অপচয় হয় এক্ষেত্রে। কূপ ও নলকূপের মাধ্যমে কি হয়? যে কোনো জায়গায় মোটামুটি আমরা এগুলোকে খনন করতে পারি, খুব সহজলভ্য, খুব সহজে তৈরি করতে পারি। আচ্ছা এখানে বলি, খুব সহজে তো বলছি, কিন্তু এটা কিন্তু দক্ষিণ ভারতে করাটা একটু কষ্টকর, কারণ সেখানে পাথুরে জমি রয়েছে। উত্তর ভারতে এটা খুব সহজ। আচ্ছা অসুবিধা কি? ভূগর্ভস্থ জলের স্তর অনেকটাই নেমে যায়, কারণ আমরা যখন কূপ বা নলকূপ খনন করি তখন গ্রাউন্ড ওয়াটারকে বেশি পরিমাণে ব্যবহার করি, ফলে গ্রাউন্ড ওয়াটার কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে যায়। ট্যাঙ্ক সেচ, দক্ষিণ ভারতে এটা খুব জনপ্রিয়, তাই না? বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। এই যে দক্ষিণ ভারত দেখতে পাচ্ছ, দক্ষিণ ভারতে এটা খুবই জনপ্রিয়। আচ্ছা, আর এতে কি হয়? দ্রুত পলি জমে যায়, এটা একটা অসুবিধা কিন্তু রয়েছে। তাহলে প্রথাগত সেচ ব্যবস্থা, সেগুলোর সঙ্গে আমরা একটু কম্পেয়ার করে নিলাম। চলে আসে আধুনিক সেচ পদ্ধতিতে, যেমন স্প্রিংকলার এবং ড্রিপ সেচ। একটু আগেই দেখালাম, ছবি দেখে নাও, ছবিতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। একটা হচ্ছে স্প্রিংকলার সেচ, ফোয়ারার মতো যদি জল ছড়ানো হয়, যেটা তোমরা চা বাগানে দেখতে পাবে, এই যে এই বিষয়টা দেখতে পাবে, তাকে বলা হয় স্প্রিংকলার পদ্ধতি। ঠিক আছে, এরপরে দেখে নাও ড্রিপ সেচ বা ফোঁটা ফোঁটা জল দেওয়া হয়। একটু আগে তোমাদের ছবি ড্রয়িং করে দেখালাম, এখন অরিজিনাল ছবি দেখাচ্ছি। দেখো এটা পাইপ, ধীরে ধীরে করে জল চুইয়ে চুইয়ে এখানে পড়ছে, আর এর পাশেই রয়েছে গাছ, যে গাছ সেই জলটিকে নিয়ে নিচ্ছে। তাহলে অল্প জলে যদি চাষ করতে হয় তাহলে এই পদ্ধতি আমরা ব্যবহার করতেই পারি। ছবি এমন একটা বিষয় না, তোমরা খুব সহজে তোমরা বুঝতে পারবে, তাই ছবিগুলোকে আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো তাহলে ড্রিপ সেচ ব্যবস্থার সুবিধা কিন্তু অনেক, তোমরা কিন্তু এটা বাড়িতেও করতে পারো। যে সমস্ত মরুভূমি অঞ্চল বা শুষ্ক অঞ্চলের যারা রয়েছে, তারা কিন্তু এই ড্রিপ সেচ মধ্য দিয়ে তোমরা কিন্তু চাষবাস করতে পারো, বা কৃষি করতে পারো, বা বাগানই করতে পারো তোমরা, তাই না? এবারে দেখো এই যে ড্রিপ সেচ বনাম স্প্রিংকলার পদ্ধতি, তাদের মধ্যে যে তুলনা, সেটা এখানে করে দেওয়া হয়েছে। যেমন এই যে ড্রিপ সেচের আর হচ্ছে স্প্রিংকলার পদ্ধতি, গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা করে জল দেয়, খুব কম জলেই মানে সাশ্রয় হয় জলের। আর কি, ফল বাগান বা শুষ্ক অঞ্চলের জন্য এটা প্রচন্ড উপকারী। আমরা যদি স্প্রিংকলারের কথা বলি, চারদিক ফোয়ারার মতো জল ছড়িয়ে দেয়, তুলনামূলকভাবে এটা বেশি জায়গাকে কভার আপ করে, সমতল জমির ফসলের জন্য এটা কিন্তু উপযোগী, তাই না? যেখানে সমান জমি রয়েছে সেখানটা এটা বেশি কার্যকর। এবারে তোমরা এতক্ষণ ধরে যেটা দেখলে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। এবারে সেকেন্ড পার্টটাকে তোমরা যখন রিভিশনের দিকে চলে আসবে, তোমরা এটাকে এক ঝলক একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে। যেমন এখানে কি বলেছে, কৃষির মূল ভিত্তি কি সেটা সম্পর্কে বলা হয়েছে, সেচ খাল সম্পর্কে, আধুনিক সেচ সম্পর্কে, এবং কিছু কার্যকর, সবচেয়ে কার্যকর যেটা আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে। দেখি আমাদের সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট, এটাকে একটু বুঝে নিই, অর্থাৎ জল সম্পদের টেকসই ব্যবহার। আমাদের জল এই কারণেও ব্যবহার করা, মানে গুছিয়ে ব্যবহার করা দরকার, কারণ জল কিন্তু দিন দিন অনেকটাই কমে যাচ্ছে। তোমাদের বলি, ভবিষ্যতে যদি চতুর্থ বিশ্বযুদ্ধ হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র জলের জন্যই হওয়ার কথা, কারণ দিন দিন জলের গ্রাউন্ড মানে
বিশুদ্ধ জলের পরিমাণটা কমে যাচ্ছে। তোমরা রিসেন্টলি একটু খবরে দেখতে পাবে যে যেগুলো পাকিস্তানের দিকে যাচ্ছে নদী, সেই সমস্ত নদীর যে জলগুলো সেগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করছি, কারণ আমাদের দেশের প্রয়োজনীয়তা অনেক বেশি। তাহলে পরে পৃথিবীময় সমস্ত দেশগুলো চাচ্ছে গ্লেশিয়ারটাকে অ্যাকোয়ার করতে। তারা নর্থ পোল সাউথ পোলের দিকে চলে যাচ্ছে জাস্ট বিকজ অফ কিসের জন্য? বিশুদ্ধ পানীয়ের জন্য। ওর জন্য আমাদের এখন থেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে যতটা পারা যায় আমরা বিশুদ্ধ জলটাকে বাঁচাবো, তাই না? তাহলে যদি আমরা গ্রাউন্ড ওয়াটারটাকে বা বিশুদ্ধ জলকে বাঁচানোর চেষ্টা করি তাহলে সেটাকেই বলছে কি সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা ব্যবস্থাপনার কথা বলছি সেখানটায় আমরা কি কি করতে পারি? এখানে আমরা যেগুলো করতে পারি সেটা কি? জলের অপচয় বন্ধ করতে পারি, আমরা অলরেডি আলোচনা করেছি। দূষণ নিয়ন্ত্রণ করতে পারি, জলের পুনর্ব্যবহার করতে পারি, ভূগর্ভস্থ জলের নিয়ন্ত্রণ করতে পারি, আর আধুনিক সেচ ব্যবস্থার প্রয়োগ করতে পারি। তাহলে যতটা সম্ভব আমরা জল কম করে ব্যবহার করতে পারবো, জল বাঁচবে। আমরা এই যে বর্তমান যেগুলো সমস্যা রয়েছে সেগুলো সমস্যা কি কি? জল দূষণ রয়েছে, ভূগর্ভস্থ জলের পতন রয়েছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখো দিন দিন জলবায়ুর কন্টিনিউয়াসলি পরিবর্তন হওয়ার ফলে কি হচ্ছে জানো? আমরা যে পানীয় জল, সেই পানীয় জলের থেকে কিন্তু দিন দিন সেই পানীয় জল কমে যাচ্ছে পৃথিবীতে, তাই না? আমরা একটু কুইক রিভিশন করে নিই আর এগুলো একটু দেখে নেব। এবারে চলে যাই একদম শেষে। কিছু কিছু টার্মস অ্যান্ড টার্মিনোলজি আমরা এখানটায় রেখে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই এগুলো সম্পর্কে একটু জানবে। যেমন ক্যানেল ইরিগেশন, তাহলে ক্যানেলের মধ্য দিয়ে যখন জল আমরা কি করব? ক্যানেলকে ব্যবহার করব জলকে এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য, এবং সেই ক্যানেলের থেকে জল নিয়ে আমরা যদি চাষবাস করি তখন তাকে বলা হয় ক্যানেল ইরিগেশন। গ্রাউন্ড ওয়াটার লেভেল অর্থাৎ ভূগর্ভ জল, সেটার কথা বলেছে। রেইন ওয়াটার হারভেস্টিং অর্থাৎ বৃষ্টির জলকে আমরা যদি চাষের কাজে ব্যবহার করি তাকে বলছে রেইন ওয়াটার হারভেস্টিং। সাস্টেনেবল ইউজ অর্থাৎ আমরা জলটাকে কতটা ভালোভাবে ব্যবহার করতে পারি সেটাকে বলছে সাস্টেনেবল ইউজ অফ ওয়াটার। সারফেস রান অফ অর্থাৎ নদীর কথা বলেছে, যে আমাদের সমতলের উপর দিয়ে বা মানে শিলাস্তরের উপর দিয়ে যে জলগুলো বয়ে যাচ্ছে তার কথা বলেছে সারফেস রান অফ। আচ্ছা, ড্রিপ বা স্প্রিংকলার একটু আগেই আলোচনা করলাম যে কৃষি পদ্ধতির মধ্যে যে আধুনিক পদ্ধতি তার মধ্যে রয়েছে ড্রিপ ও স্প্রিংকলার পদ্ধতি, সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। চলো, এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। তাহলে এই চ্যাপ্টারের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই দুটো পার্টকে খুব ভালোভাবে দেখে তারপরে তোমরা বইটার দিকে এগিয়ে যাও, দেখবে বইটা অনেক সহজ লাগবে। আমরা খুব সহজভাবে, খুব সহজে, একদম সুন্দরভাবে অনেক ছবির মধ্য দিয়ে আমরা চ্যাপ্টারগুলোকে বোঝাই। ওর জন্য আমাদের সঙ্গে থাকো, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, কারণ আমরা সমস্ত চ্যাপ্টারগুলোকে তো শেষ করবোই খুব অল্প সময়ে, সেই সাথে সাথে আমরা পরবর্তীতে চাকরি রিলেটেড ভিডিওও নিয়ে আসবো। অলরেডি আমাদের এই চ্যানেলে বেশ কিছু চাকরি রিলেটেড ভিডিও আছে, তোমাদের যদি সময় হয় সেগুলো একবার দেখতে পারো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই কারণেও, সঙ্গে নোটিফিকেশনটা অন করতে ভুলবে না কিন্তু, কারণ আমরা এখানে চাকরি রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসব যেগুলো তোমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।